আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আবু এনাম মোহাম্মদ মুস্তাফা কামাল, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সাথে আছি তোমাদের নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বল সম্পর্কিত আলোচনা তোমাদের সাথে করব। আজকে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই জিম্মি হয়ে আছি, ঘর থেকে বেরোতে পারছি না, পড়ালেখা ঠিক মতো করছি না, হয়তো সবাই একটা মানসিকভাবে বিপর্যস্ত। আজকে এই সিচুয়েশন থেকে কিছুটা বের হওয়ার জন্য আমাদের স্কুল কর্তৃক তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করছি এই সিচুয়েশনে কিভাবে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে মাঝে মাঝে জীবনে চলার পথে আমাদের এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে হয়, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে আজকে আমাদেরকে এই অনলাইন ক্লাসের মতন ক্লাস করতে হবে, আমাদেরকে চাপে পড়তে হবে, একটা দীর্ঘ পরিসরে আমাদেরকে বাসার মধ্যে বন্দী থাকতে হবে। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদেরকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের নবম শ্রেণী অবশ্যই এই সময়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নবম শ্রেণীর উপর ভিত্তি করেই তোমরা দশম শ্রেণীতে উঠবা এবং এটার উপরেই আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটাও এটার উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা সেই জায়গা থেকে বের হওয়ার জন্য তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আমরা চেষ্টা করব আমরা সকল শিক্ষক তোমাদের পাশে থাকার, তোমরা আমাদের পাশে থাকবে। আজকে আমি চেষ্টা করব তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের বল সম্পর্কিত কিছু আলোচনা করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে তৃতীয় নম্বর অধ্যায়ের জড়তা। জড়তাটার কোথা থেকে আসতেছে, জড়তার প্রকারভেদটা কেমন হতে পারে, জড়তার পরিমাপকটা কি, জড়তাটা আসলে এই পরিবর্তনটা কিভাবে আমরা করতেছি সেটা সম্পর্কে আমরা কিছু জানবো। আর এই জড়তার পরিবর্তনের যে মূল কারণ, আমরা বল সম্পর্কিত কিছু ধারণা পাবো এবং এই বলের প্রকারভেদগুলো কেমন হবে সেটা সম্বন্ধে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং এই বল সম্পর্কিত নিউটনের যে গতিসূত্রগুলো আছে সেই সম্পর্কিত আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আসা যাক, যেমন ধরো আমার কাছে এই ডাস্টারটা আছে, এই ডাস্টারটা এখন চিন্তা করে ডাস্টারটা আমি এই অবস্থায় রাখছি, সেই অবস্থায় থাকতেছে, সেই ডাস্টারটা বাদ দিলাম, দেখো আমি এই অবস্থায় দাঁড়ায় আছি, আমার এই অবস্থায় ভালো লাগতেছে। এখন কোনো কারণে আমি এই অবস্থাটা যদি সবসময় রাখি আমি এই অবস্থায় থেকে যাব। আবার কোনো একটা বস্তু মনে করো সরল পথে চলতেছে, এখন একটা বাইক চলতেছে, এই বাইকটাও সরল পথে চলতেই থাকতেছে, তাহলে একে যদি আমি কোনো রকম বাধা না দিই বা কোনো রকম কোনো কিছু না করতে চাই তাহলে সেটাও তার কি অবস্থানে পরিবর্তন কোনোভাবে করবে না। তাহলে আমরা বলতে চাচ্ছি যে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এখানে যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে বস্তুটা সেই অবস্থায় থাকতে চায় অথবা সেই অবস্থাটা বজায় রাখতে চায়। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম সেটাকে বলবো আমরা জড়তা। যেমন এই বস্তুটা এখানে আছে, তাহলে একে যদি আমি একটা কিছু দ্বারা বাধা তার অবস্থার পরিবর্তন যদি না করি সেটা অবস্থা থাকবে, কিন্তু একে যদি আমি দেখো ইচ্ছা করে যদি আমি ওইদিকে নিয়ে যাচ্ছি তাহলে অবস্থার পরিবর্তন করার চেষ্টা করতেছি। তাহলে এই অবস্থান পরিবর্তনের চেষ্টা যদি না করতাম তাহলে বস্তুটা ওই অবস্থায় থাকে যেত। তাহলে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সেই ধর্মটাকে বলতেছি আমরা জড়তা। তাহলে এখান থেকে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে পারি, তাহলে জড়তার পরিমাপকটা কি? হ্যাঁ, ঠিকই বলেছো, জড়তার পরিমাপক হচ্ছে ভর। জড়তার পরিমাপক ভর। হ্যাঁ অবশ্যই, একটা বস্তু যদি ভারী হয় তাহলে নিশ্চয়ই সেটাকে বল সেটাকে সরাইতে আবার বেশি বল লাগবে, তার পরিবর্তন তার বস্তুটা বেশি স্থায়িত্ব পাবে, অর্থাৎ বেশিক্ষণ স্থায়ী থাকার চেষ্টা করবে। তাহলে জড়তার পরিমাপকটা হচ্ছে ভর, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, যে বস্তুর ভরটা যত কম তার জড়তা তত কম। কিন্তু এই বস্তুটা কি ওই অবস্থায় সবসময় থাকবে না। তাহলে ওর জড়তার এর একটা কারণ লাগবে, এর অবস্থার পরিবর্তন যদি আমি করতে চাই তাহলে অবশ্যই একটা কারণ লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি, দেখো একে আমি বল প্রয়োগ করলাম, এটা সরে গেল, কিন্তু বল প্রয়োগ করতেছি না সেটা অবস্থা থাকলো। একটা বাইক দ্রুত চলতেছে, আমি ব্রেক করতেছি মানে ওটা ব্রেক করাটা একটা কারণ, ফলে গতিশীল বস্তুটা থেমে যাচ্ছে। তাহলে এই যে জড়তার পরিবর্তনের জন্য আমাদের দরকার কি একটা কারণ, তাহলে জড়তার পরিবর্তনের কারণটাই একটা আমরা বলবো বল। তাহলে আমরা এখানে বলের সংজ্ঞায়িত করতে পারি যে বাহ্যিক কারণ কোন একটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোন একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়,
সেই বাহ্যিক কারণটাকে বলবো আমরা বল। তাহলে এখন এই জড়তা সম্পর্কিত তোমরা যে ধারণা পাইলা, এই জড়তা থেকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে পারি যে এই যে একটা স্থির বাসের মধ্যে যাত্রীরা বসে থাকে, তাহলে স্থির বাসটা হঠাৎ চলতে শুরু করলো, তাহলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ছে কেন? আবার চলন্ত বাসটা হঠাৎ ব্রেক বসলে যাত্রীরা এবার সামনের দিকে ঝুঁকে পড়ছে কেন? আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, যদি আমরা বলি তাহলে বলতে পারি আমরা হচ্ছে যে একটা স্থির বাস চলতে শুরু করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ছে। কেন ঝুঁকে পড়ছে? পিছনের দিকে হেলে পড়ছে। কেন হেলে পড়ছে? দেখো, চলন্ত বাসটা যখন স্থির ছিল তখন চলন্ত বাসের সাথে যাত্রী এবং বাস উভয় কি ছিল? স্থির ছিল। এখন বাসটা যখন ওটা চলতে শুরু করলো তখন বাসের সাথে সাথে যাত্রীর বাস সংলগ্ন নিচের অংশটা কি হচ্ছে? বাসের সাথে সাথে গতিশীল হচ্ছে, কিন্তু উপরের অংশটা কি করতেছে? স্থিতিজড়তার জন্য স্থির থাকতে চাচ্ছে। এখন এই অবস্থায় যখন আমরা হচ্ছে বস্তুটা যখন গাড়িটা গতিশীল হচ্ছে তখন হচ্ছে শরীরের উপরের অংশটা শরীরের নিচের অংশ থেকে পিছায় পড়ছে, ফলে যাত্রীটা কি হচ্ছে? পিছনের দিকে হেলে পড়ছে। তাহলে সিমিলারলি তোমরা গতি জড়তার জন্য চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, সেটা তোমরা নিজেরা ব্যাখ্যা করতে পারবা এবং সেই ব্যাখ্যাটা তোমরা আমাকে লিখিতভাবে জমা দিবা। এখন আসো আমরা বলে আসলাম। বল কি বললাম আমরা? যে বাহ্যিক কারণ কোন একটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোন একটা গতিশীল বস্তু গতি পরিবর্তন করে বা করতে চায়, সেই বাহ্যিক কারণটাকে আমরা বল বললাম। এখন নরমালি যদি বলকে আমি ক্লাসিফাই করতে চাই তাহলে কি বলবো আমরা? বলের প্রকারভেদ। আচ্ছা, বলকে যদি তুমি প্রথমেই ক্লাসিফাই তোমরা করতে চাও তাহলে বলকে প্রথমে ক্লাসিফাই করতে গেলে আমরা বলকে দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কি স্পর্শ বল, আর একটা হচ্ছে কি অস্পর্শ বল। তাহলে একটা কি বলতে পারি কি আমরা? স্পর্শ বল, আর একটাকে বলতে পারি আমরা অস্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বল এবং অস্পর্শ বল আমরা কাকে বলতেছি? আচ্ছা দেখো, এখন এই যে আমার কাছে কলমটা আছে, আমি কলমটাকে সরাইতে যাচ্ছি, তাহলে বলটাকে এইটা কলমের উপর আমি একটা বল প্রয়োগ করতে গেলে এটার উপর আমি কি করতেছি? এটাকে স্পর্শ করতে হচ্ছে। তাহলে যে সকল কোন একটা জায়গাতে যে সকল বলগুলোকে প্রয়োগ করার জন্য বস্তুটাকে স্পর্শ করতে হয় তখন সেই বলটাকে বলতে পারি আমরা স্পর্শ বল। আর স্বাভাবিকভাবে বলতে পারবো যে সকল বল প্রয়োগের জন্য আমাদের স্পর্শ করতে হয় না সেটাকে বলবো কি আমরা? অস্পর্শ বল। যেমন আমরা স্পর্শ বল বলতে পারি ঘর্ষণ বল, টান বল। এই ধরনের বলগুলোকে প্রয়োগ করার জন্য আমাদের বস্তুটাকে স্পর্শ করতে হয়, তাহলে এই বলগুলোকে বলবো আমরা কি? স্পর্শ বল। আর যে সকল বলগুলোকে প্রয়োগ করার জন্য সেটাকে স্পর্শ করতে হয় না সে সকল বলগুলোকে আমরা বলতে পারি অস্পর্শ বল। যেমন মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এগুলো প্রয়োগের জন্য এটাকে স্পর্শ করাটা দরকার হয় না, তাহলে এই সকল বলগুলোকে বলতে পারি আমরা অস্পর্শ বল। এখন আসো, এই যে বলগুলোকে প্রয়োগ করলাম কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা বিভিন্ন দিক থেকে বল প্রয়োগ করে থাকি তাহলে প্রয়োগ বিন্দুতে বলগুলো যেভাবে ক্রিয়া করতেছে তার সাপেক্ষেও আমরা একটা বলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা তখন বলতে পারি, একটাকে বলতে পারি আমরা সাম্য বল, আর একটাকে বলতে পারি অসাম্য বল। অসাম্য বল সে দেখো, মনে করো এখানে আমরা একটা যে কোনো বস্তু দিলাম, তাহলে এখন এখানে ওজন দ্বারা এই দিক দিয়ে আমরা একটা বল কাজ করে দিছি। এখানে মনে করো ডল বা F1 কাজ করতেছে, সে কত? F1। এই পাশে আমরা একটা বল প্রয়োগ করছি, এটা কত? F2। তাহলে দুই পাশে এক F1 একটা F2 বল প্রয়োগ করি এবং এটা যদি একটা কি করে? ভারসাম্যের সৃষ্টি করে। এটা যদি কি করে? একটা ভারসাম্যের সৃষ্টি করে, তখন সেই বলটাকে আমরা বলতে পারি সাম্য বল। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, যে কোনো একটা প্রয়োগ বিন্দুতে আমরা বল প্রয়োগ করছি, এই দিক দিয়ে আমরা বল প্রয়োগ করলাম হচ্ছে F1, এই দিক দিয়ে বল প্রয়োগ করলাম আমি হচ্ছে কত? F2। আবার বাইরের দিকে বলটা যে যাচ্ছে এটা হচ্ছে মনে করো বাইরে দিকে চলে যাচ্ছে, এটা কত? F3। তাহলে এই দুইটা বল যদি ধনাত্মক হিসাবে কাজ করে এবং এটা যদি বিপরীতমুখী ঋণাত্মক বল হিসাবে কাজ করে, তাহলে এই জায়গায় নিচ বলের মানটা যদি ব্যালেন্স থাকে, যদি নিচ মানটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ আমরা যদি বলতে পারি F1 F2 F3 যদি 0 হয় তখন সেই বলটাকে বলতে পারি আমরা সাম্য বল। তখন সেই বলটাকে বলবো আমরা সাম্য বল।
আর যদি এই নিট বলের মানটা 0 না হয় তখন সে বলটাকে বলবো আমরা অসাম্য বল। এখন আসো যে এই যে বলের আমরা ক্লাসিফাই করার চেষ্টা করলাম, এখন আমরা যদি বল সম্পর্কিত সামগ্রিকভাবে বলগুলোকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, বলকে তোমাদের বই অনুসারে বলগুলোকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে এবং এই বলগুলোকে বলতেছি আমরা মৌলিক বল। এই বলগুলোকে বলছি কি আমরা মৌলিক বল। তাহলে মৌলিক বল হচ্ছে 4টা। যেমন মৌলিক বল হতে পারে 4টা, যেমন হচ্ছে একটা বলতে পারি আমরা, প্রথমটা হচ্ছে কি মহাকর্ষ বল। প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা কি আছে? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল, যেমন তোমাদের মধ্যে এবং আমার মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেই বলটা হচ্ছে একটা কি মহাকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলটাকে বলবো আমরা মহাকর্ষ বল। ঠিক আছে, এখন বলতো মহাকর্ষ বলের রেঞ্জটা কেমন হবে? হ্যাঁ ঠিক বলেছো, মহাকর্ষের বলের রেঞ্জটা হবে অসীম। কারণ আমরা বলছি এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে আকর্ষণ বলটাকে বলছি আমরা কি মহাকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণার মধ্যে, তাহলে এই মহাবিশ্বের একটা বস্তুর সাথে আমার একটা আকর্ষণ বল আছে, তাহলে এই মহাবিশ্বের ওই বস্তুর সাথে আমার আকর্ষণ বলটা হচ্ছে একটা কি মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের রেঞ্জ হবে অসীম। কিন্তু এর পাল্লা কেমন হবে? এই পাল্লাটা তো অসীম হচ্ছে, তাহলে এই শক্তিমানটা কেমন হবে? হ্যাঁ শক্তিমানটা হবে অনেক কম। কারণ হচ্ছে কি দেখো, এখানে এই দুটো বস্তুর মধ্যে আমার হাত এবং এই আমার মার্কারের মধ্যে কি একটা আকর্ষণ বল আছে, কিন্তু এই বলটা কি অনেক ক্ষুদ্র। তাহলে এখানে আমি অ্যাট্রাকশন মানে ফিল করছি না, তাহলে অবশ্যই বলতে হবে কি মহাকর্ষ বলের শক্তিমানটা অনেক কম। ঠিক আছে, তাহলে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল, এবং এই আকর্ষণ বলটা যেহেতু অনেক শক্তিমানটা অনেক কম, কিন্তু এর রেঞ্জটা অনেক বেশি, অর্থাৎ অসীম। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় বল পাবো আমরা তাড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। আচ্ছা তড়িৎ চৌম্বকীয় বল, তাহলে আমরা আগেই বুঝতেছি যে এখানে মূলত হচ্ছে যে তড়িৎ চৌম্বকীয় বল বলতে আমরা বুঝতেই পারতেছি যে এই মহাবিশ্বের যে চার্জিত বস্তুগুলো আছে, এই চার্জিত বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ দুটো চার্জিত কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলবো আমরা তড়িৎ চৌম্বকীয় বল। ঠিক আছে না? তো চার্জিত কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটাকে বলতেছি আমরা তড়িৎ চৌম্বকীয় বল। যেমন দুইটা ইলেকট্রন এবং প্রোটন, দুইটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বলটা হতে পারে, বা একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা হতে পারে, তাহলে এটাকে বলবো আমরা তড়িৎ চৌম্বকীয় বল। কিন্তু এটার রেঞ্জটা কি হবে? কম, কারণ এটা কাছাকাছি আকর্ষণ করবে, কিন্তু শক্তিমানটা হবে কি মহাকর্ষ বলের থেকে অনেক বেশি। মহাকর্ষ বলের থেকে অনেক বেশি, অর্থাৎ এই শক্তিমানটা মহাকর্ষ বলের থেকে অনেক বেশি হবে এবং পাল্লাটা হবে কি কম। তার আসো তৃতীয়টা হবে আমাদের সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আচ্ছা সবল নিউক্লিয় বল বলতে আমরা কি বুঝি? আমরা দেখো, আমরা যখন পরমাণু মডেল করছি, সেখানে তোমরা কেমিস্ট্রিতে একটা জিনিস দেখেছো যে হচ্ছে পরমাণু কেন্দ্রে থাকে, অর্থাৎ কেন্দ্রে বলতে কণার কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন। কিন্তু দেখো প্রোটনের চার্জ ধনাত্মক, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। প্রোটনের চার্জ ধনাত্মক, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে তার সত্ত্বেও একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন সমভাবে অবস্থান করতেছে, তাহলে একটা তীব্র আকর্ষণ বল এখানে কাজ করতেছে। এই আকর্ষণ বলটাকে বলবো আমরা সবল নিউক্লিয় বল। কোথায় কাজ করতেছে? নিউক্লিয়াসের মধ্যে। এই জন্যই আকর্ষণ বলটাকে বলছি আমরা সবল নিউক্লিয় বল। তাহলে এই শক্তিমানটা কি অনেক বেশি। তাহলে চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলই হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, লাস্ট হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। চতুর্থটা হতে পারে কি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল আমরা কোনটাকে বলবো? আচ্ছা এখন দেখো, এই নিউক্লিয় বল মানে এটাও নিউক্লিয়াসের মধ্যেই কাজ করতেছে, কিন্তু দেখো যে সকল পরমাণুগুলোর
পারমাণবিক সংখ্যাটা অনেক বেশি, সে 82 উপরে বা অনেক কিছু ধরতে পারো, পারমাণবিক সংখ্যাটা অনেক বেশি। তাহলে আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কাকে বলি? আমরা নিউক্লিয়াসে যেটা আছে, অর্থাৎ কোন একটা মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমষ্টিকে আমরা একসাথে বলি কি? ভর সংখ্যা। তাহলে যে সকল পরমাণুর পারমাণবিক ভর অনেক বেশি, সে সকল ক্ষেত্রে কি হয়? পারমাণবিক ভর অনেক বেশি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা মোটামুটি আমরা যদি পারমাণবিক সংখ্যা ধরি 82 এর উপরে, তাহলে সেখানে পারমাণবিক ভরটা অনেক বেশি হবে। আর যে সকল মৌলের পারমাণবিক ভরটা অনেক বেশি হবে, সেখানে তোমরা দেখবা যে প্রোটন সংখ্যার তুলনায় নিউট্রন সংখ্যাটা কি হবে? একটু বেশি হবে। প্রোটন সংখ্যার তুলনায় নিউট্রন সংখ্যাটা কি? অনেক বেশি। যেহেতু আমরা বলছি প্রোটন সংখ্যা ধনাত্মক, কিন্তু নিউট্রন সংখ্যা কোনো চার্জ, নিউট্রনের কোনো চার্জ নাই। প্রোটনের চার্জ ধনাত্মক, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে যেহেতু প্রোটনের চার্জটা, প্রোটনটা কি করতেছে? ওখানে নিউট্রনটাকে কেন্দ্রের মধ্যে আবদ্ধ রাখতেছে। কিন্তু যখন প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা অসম হয়ে যাচ্ছে, অনেক কম বেশি হয়ে যাচ্ছে, তখন এই প্রোটনটা কি করতে পারছে না? ওই নিউট্রনটাকে পুরোপুরি আবদ্ধ রাখতে পারছে না। ফলে সেটা হচ্ছে কি? অস্থিতিশীল। ফলে সেখান থেকে কি করতেছে? বিভিন্ন ধরনের রশ্মি নির্গত করছে, যেমন আলফা, বিটা, গামা। তাহলে বিটা রশ্মিটা সেখানে কি? নির্গত হয়ে যাচ্ছে, নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এই সকল নিউক্লিয়াসের মধ্যে বন্ধন বা বলটা আসলে কিছুটা দুর্বল। এই জন্য এই ধরনের নিউক্লিয় বলগুলোকে বলা হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ যে বলটা আছে সেই বলটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এখন এই যে আমরা বলগুলো আলোচনা করলাম, আমরা জড়তাটাকে আলোচনা করলাম, বলটাকে আলোচনা করলাম, তাই না? তাহলে দেখো, আমাদের যখন জড় বস্তুটা কি স্থির ছিল, তখন এই স্থির বস্তুটাকে কি গতিশীল করার জন্য আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে। আবার এই যখন বলটা প্রয়োগ করতেছি, তার বস্তুর বেগটা যেমন ছিল, বেগের পরিবর্তন হচ্ছে। তাই এই সম্পর্কিত বিজ্ঞানী নিউটন তিনটা সূত্র প্রদান করেন, যেগুলোকে আমরা বলছি নিউটনের সূত্র। বল সম্পর্কিত নিউটনের সূত্র। তাহলে নিউটনের সূত্র দিছিলেন মূলত তিনটা। তাহলে নিউটনের সূত্র কয়টা হবে? তিনটা। প্রথম সূত্র, তিনি প্রথম সূত্রটা বললেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ কোন একটা বস্তুকে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুর স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। কি বলছেন তিনি? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে অতিরিক্ত কোনো বল যদি আমরা কোনো একটা বস্তুর উপরে প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে সেটা কি বললাম আমরা? বাহ্যিক কোনো বল করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আমরা কি বললাম? দেখো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, অর্থাৎ বস্তুর অবস্থাটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের নিউটনের গতির প্রথম সূত্রটা জড়তাটাকেই সমর্থন করতেছে। কাকে সমর্থন করতেছে? জড়তাকে। আমরা জড়তাকে বলছিলাম কি? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। হ্যাঁ, বস্তুর এখানেও সেটাই বোঝাচ্ছে। তো যখন তার উপরে আমরা বল প্রয়োগ করলাম, অর্থাৎ জড়তার পরিবর্তনের কারণ কি? বল। তো যখন তার উপরে আমরা বল প্রয়োগ করলাম, তখন সেটা গতিশীল হবে, না হলে সেটা গতিশীল হবে না। অর্থাৎ গতিশীল বস্তুকে আমরা একটা বল প্রয়োগ করে তাকে থামানোর চেষ্টা করলাম, তবে সেটা থামবে, না হলে থামবে না। তাহলে আমরা বলতেই পারি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? তিনি দ্বিতীয় সূত্রটা বললেন ভরবেগের সূত্র, ভরবেগের সংরক্ষণ সম্পর্কিত সূত্র। তিনি কি বললেন দ্বিতীয় সূত্রতে? বস্তুর
ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আচ্ছা, তাহলে কি বললাম আমরা, কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করতেছি, তাহলে দেখো এটা বস্তু, একটা মনে করো বস্তু আছে, বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম, ফলে সেটা একটা আদিবেগ হলো, সেটা চলা শুরু করলো, তাহলে তখন তার একটা বস্তু বেগ আছে, তাহলে তার আদিবেগ যদি কত হয় ইউ। এখন একটা বস্তুর একটা ভর আছে, তাহলে ভরবেগ, ভর আর বেগের গুণফলটাকে বলছি কি আমরা ভরবেগ। তাহলে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ যে বলটা প্রয়োগ করলাম তার সমানুপাতিক, এবং বলটা যদি যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। অর্থাৎ আমি বলটাকে এদিকে প্রয়োগ করলাম, ভরবেগের পরিবর্তন ওদিকেই ঘটবে। অর্থাৎ আমরা বলতেই পারছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যদি ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস তিন নম্বর সূত্রের জন্য যেটা বলছেন, তিনি কি বলছেন, তৃতীয় সূত্রতে তিনি বলছেন, এটা আমরা সব সময় করি, এটা আমরা সব সময় করি। কেমনে করি দেখো, আমাকে কেউ যদি বকা দেয় তখন আমরা কি করি, তার বিপরীতে তাকে কিছু বলি। আমাকে কেউ একটা আঘাত করছে, তাকে কি করতে চাই আমরা, আঘাত করতে চাই। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো। তাহলে এটাই বলতেছি আমরা যে প্রত্যেক ক্রিয়া কি আছে, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমাকে কেউ মারলে আমি তাকে মারতে চাই, আমাকে কেউ বকলে আমি তাকে বকতে চাই, আমাকে কেউ পচাইলে আমরাও তাকে কি করতে চাই, পচাইতে চাই। আমরা সেই সাপেক্ষে চিন্তা করছি। তাহলে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে তিনি বলছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রত্যেক বলের যে ক্রিয়া হবে, প্রত্যেক বলের যে ক্রিয়া হবে সেই প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীতমুখী কি থাকবে, প্রতিক্রিয়াটা থাকবে। ঠিক আছে? তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি নিউটনের গতির তিনটা সূত্র আমরা কিভাবে ব্যাখ্যা করতে হবে। নিউটনের তিনটা সূত্র আমরা সহজেই ব্যাখ্যা করতে পারলাম। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী, আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী, ধন্যবাদ তোমাকে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তোমরা এখানে বলও বলতে পারো, অর্থাৎ প্রত্যেক বলেরই, আসলে বলেরই তো ক্রিয়া হবে, তাহলে প্রত্যেক বলটা যেটা ক্রিয়া দিবে সেটাকে আমরা বলছি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, একটা প্রতিক্রিয়া বল আছে বা সমান প্রতিক্রিয়া আছে। ঠিক আছে? বা আমরা এখানে যদি বলি প্রতিক্রিয়া বল আছে, তাহলে আমরা নিউটনের তিনটা সূত্র আমরা এখান থেকে সহজেই ব্যাখ্যা করতে পারলাম। তাহলে আমরা দেখো আজকে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করলাম সেটা তোমরা বাসায় ভালোভাবে পড়বা এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, কিন্তু বাসার বাইরে না যাওয়ার চেষ্টা করবা। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে যতটুকু পারো নিজেকে ভালো রাখবা, বাবা মাকে বাসায় হেল্প করবা এবং নিজেদের পড়ালেখাটা ঠিক রাখবা। আর আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব, তোমরা আমাদেরকে সহায়তা করো। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।